নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। লুপপুলে স্টিল গার্ডার বসানোর কারণে শিলিগুড়ি আলিপুরদুয়ার জংশন রেলপথে কাজের দিনগুলিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে ট্রেন চলাচল, জানালো উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। তিস্তা নদীতে ফের বিষক্রিয়া, ভেসে উঠল বিপুল পরিমাণ মৃত মাছ। রাতের অন্ধকারে অসাধু মৎস্য শিকারীরা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়, এমনটাই অভিযোগ স্থানীয়দের। কোচবিহারের রাসমেলার ময়দান থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করার অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে বিতর্কে জড়িয়েছিলেন, তেমনি কেন্দ্রীয় মন্ত্রী বঙ্কিম দাস বলে বিতর্কে জড়িয়েছেন। সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলার ময়দান থেকে বঙ্কিমচন্দ্রকে অপমান করার অভিযোগ তুললেন তিনি। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দি ছিল, আর ছিল কিছু পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে, আর অন্য সময় সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতলকুচিতে গুলি করে মারো। ভুলে গেছেন সব, ভুলে গেছেন সব। নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠান। আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে, আলিপুরদুয়ারের লোককে। কি না, তো তুমি আসামে এসে কৈফিয়ত দিয়ে যাও। কেউ যাবেন না, আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবস পালন করা হলো মঙ্গলবার জলপাইগুড়ি রানীনগর ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। আইএনটিটিইউসির সদর 2 এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সংগঠনের সদস্যরা পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সংগঠনের কনভেনার রাজু সাহানি অভিযোগ করে জানান, কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্নভাবে শ্রমিকদের স্বার্থে আঘাত হানার চেষ্টা করছে। তিনি আরও জানান, শ্রমিকদের পাশে থেকে সংগঠনের ঐক্যের বার্তা দিচ্ছে। আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। 2026 সালের বিধানসভায় জলপাইগুড়ি আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে তুলে দেওয়ার লক্ষ্যেই তারা কাজ করছেন। 1999 ডিসেম্বর থেকে আমাদের আইএনটিটিউসির পথ চলা শুরু হয়। আইএনটিটিউসির প্রতিষ্ঠিত হয়। আমাদের আইএনটিটিউসি মানে আমাদের শ্রমিক, আমাদের যে শ্রমিক ইউনিয়নটা, আমাদের মেন কাজই হলো শ্রমিকদের নিয়ে চলা, শ্রমিকদের দাবি দাবাব নিয়ে আমাদের কথা বলা। কারণ আপনারা যেভাবে দেখছেন, বিজেপি শাসিত যে কেন্দ্র সরকার যেভাবে শ্রমিকদেরকে পেটে মারার যে একটা পরিকল্পনা, যে একটা বাতাবরণ মানে পরিকল্পনা নিচ্ছে, ওটাকে আমরা রুখে দাঁড়াতে চাই। সকল শ্রমিকরা একত্রিত হয়ে ওটাই আমরা আজকে ঐক্যবদ্ধ হলাম। আমরা সদর 2 থেকে রানীনগর ইন্ডাস্ট্রিয়াল সকল শ্রমিক দাদা ভাইদের সঙ্গে আমরা আইএনটিটিউসির ঝান্ডা উত্তোলন করলাম, সকলকে মিষ্টিমুখ করানো হলো, কেক কেটে আমরা উদযাপন করলাম। অ্যাম্বুলেন্স এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 2 ব্যক্তির।
সোমবার রাতে মালবাজার পোস্ট অফিসের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে মৃত্যু হলো দুই মোটর বাইক আরোহীর। মৃতরা হলেন সুমন ওরাও বয়স 60 বছর এবং রামলাল ওরাও বয়স 44 বছর। মৃত দুজনই মালবাজার শহর লাগোয়া সোনগাছি চা বাগানের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনগাছি চা বাগানের বাসিন্দা সুমন এদিন রামলালকে সঙ্গে নিয়ে মালবাজার শহরে এসেছিলেন কাজে। রাত 9টা নাগাদ বাড়ি ফেরার পথে পোস্ট অফিসের সামনে উল্টো দিক থেকে আসা দ্রুত গতির অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমন ওরাওয়ের। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে মোটরবাইকটি ছিটকে সেই সময় এক পথচারীর গায়ে গিয়ে পড়লে তিনিও আহত হন। আহত ওই পথচারী রূপালী বর্মনকে প্রাথমিক চিকিৎসার পর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে দুর্ঘটনার পরই রামলালকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। তড়িঘড়ি তাকে সেখানে সিসিইউতে ভর্তি করানো হয়, তবে ওই ব্যক্তিকে আর বাঁচানো সম্ভব হয়নি। এদিকে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি গিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ে। মালবাজার ট্রাফিক বিভাগের পুলিশ খবর পেয়ে সেখান থেকেই অ্যাম্বুলেন্সটিকে বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে অ্যাম্বুলেন্সের চালকও ঘটনায় আহত হয়েছেন। তাকেও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। দুর্ঘটনার পর এদিন নতুন করে মালবাজার শহরে ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর অভিযোগ ফের প্রকট হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে মোটর বাইকের চাইতেও অ্যাম্বুলেন্সের গতি ছিল অনেকটাই বেশি। ঘটনায় শহরে যান চলাচলে গতি নিয়ন্ত্রণের দাবি জোরালো হচ্ছে। বলুন তো, ঘটনাটা হয়েছে যে অ্যাম্বুলেন্সটা পোস্ট অফিসের সামনে ডান সাইডে চলে আসছে। চলে আসার পরে কী হচ্ছে, বাইক যখন যাচ্ছিল এই সাইড থেকে বাস সাইড থেকে বাইকটাকে মারছে। বাইককে মারার পরে একটা মেয়ে যাচ্ছিল রাস্তার সাইডে যাচ্ছিল। বাইকটা যখন বাইককে মারছে, বাইক মারার পরে বাইকটা যায় মেয়েটাকে মারছে। বাইকটা ছিটকায় মেয়েটাকে মারছে? হ্যাঁ, ছিটকায় মারছে। তখন আমরা যাই ধামাধাম করে, পাশেই ছিলাম, ধামাধাম করে উঠায় হসপিটালে আমরা নিয়ে আসলাম। মানে যাকে বাইককে মারছে তাকেও নিয়ে আসলাম, তার পাটা পুরা ভাঙা, ওর হাড্ডিটাও ওই জায়গাটা পোড়া। মানে যারা বাইকে ছিল ওদের কোনো ভুল নাই? না, বাইকের কোনো ভুল নেই। বাইক সাইডে যাচ্ছে। ভুলটা টোটাল অ্যাম্বুলেন্স। আপনার কি নাম দাদা? আমার প্রকাশ ঠাকুর। আবারও তিস্তা নদীতে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে উঠল। বিষপ্রয়োগের অভিযোগ উঠল স্থানীয়দের তরফে। মঙ্গলবার ভোরবেলায় দৌমোহনী সংলগ্ন তিস্তা নদীর বিস্তীর্ণ এলাকায় বিপুল পরিমাণ মাছকে মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা গেছে বলে দাবি। হঠাৎ এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতে রাতের অন্ধকারে অসাধু মৎস্য শিকারীরা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। বারবার সতর্ক করা সত্ত্বেও তারা এই অবৈধ পন্থা বন্ধ করছেন না। এর আগেও এমনভাবে মৃত মাছ ভেসে উঠেছিল বলেও জানিয়েছেন তারা। নদীর নির্জন স্থানে এই ঘটনা ঘটায় বহুবার, তা লোকচক্ষুর আড়ালেই হয়ে থাকে। বিশেষজ্ঞ মহলের মতে এভাবে ধারাবাহিক বিষ প্রয়োগে শুধু নদীর মাছ নয়, তিস্তা নদীর সামগ্রিক জীববৈচিত্র্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বহু প্রজাতির দেশজ মাছ বিলুপ্তির মুখে পড়ছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের জলপাইগুড়ি শাখা এবং জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠন। এই দুই সংগঠনের পক্ষে জানানো হয়েছে, নদী এবং পরিবেশ রক্ষায় এই ধরনের অসাধু মৎস্য শিকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন সংগঠনগুলি। আমরা সকালে ঘুমোতে করে দেখি মরা মাছগুলো ভেসে যাচ্ছে। তেলটা দিয়েছে তোমার 500 টাকা কি যাত্রাপাড় দৌনি এলাকায়। এটা প্রতি সপ্তাহে মারে দিচ্ছে। এই তেল মারা যাচ্ছে, এদিকে জল দূষিত হয়ে যাচ্ছে, আরও মাছগুলো মারা যাচ্ছে, মাছগুলো ভেসে চলে যাচ্ছে। লোকালে 2-4টা লোকে বসে দিয়ে মাছ ধরে, সেটাও ধরতে পারতেছে না। জলপাইগুড়ি থেকে শহর থেকেও অনেক লোক বাবুর লোক আসে 2-4টা খাওয়ার জন্য, 2টা মাছ ধরে, সেটাও মানে বরবাদ করে দিচ্ছে নদীতে। না, আমি এটা সকালে শুনেছি। এটা কিন্তু বিষ দেওয়াটা খুবই অন্যায়, এটা খুবই মর্মান্তিক ঘটনা। আর আমাদের এটা দুঃখের বিষয় যে এটা কিছু
কিছু শ্রেণীর লোক যারা এরকম 2-4 জন এই বিষ তেল দিয়ে মাছ সংগ্রহ করতেছে, এরা কিছু ধরেন ভালো কিছু মৎস্যজীবী যারা এই মাছের উপর নির্ভর করে সংসার চালায়, তাদেরই অসুবিধা হচ্ছে, তারা মাছ পাচ্ছেন না। এরা 2-4 জন যে মাছগুলো বিষ দিয়ে সমস্ত মাছ এরা যদি সংগ্রহ করে 10 কেজি, তাহলে পাবলিক নিয়ে যাচ্ছে অন্তত 50 কেজি। এরকম মাছগুলো একদম ছোট থেকে বড় মাছ পুরোটাই ধ্বংস হয়ে যাচ্ছে। আগামীতে যে মাছগুলো মানে নদীতে যে বিলুপ্ত হয়ে যাবে, এটা এর থেকে বোঝা যায় এটা খুবই অন্যায়। এই যে দুষ্কৃতির লোকগুলোকে যাতে চিহ্নিত করে, এটা আমরাও চেষ্টা করছি চিহ্নিত করার জন্য। যদি সরকার একটু আমাদেরকে সহযোগিতা করে, আমাদের সাথে একটু এগিয়ে আসে, আমরা নিশ্চয়ই এই নামগুলোকে অতি মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা নামগুলোকে মেনশন করার চেষ্টা করব, এগুলো সরকারিভাবে জানার চেষ্টা করব। তাহলে মৎস্যজীবীরা তো আগামীতে একটু বাঁচার জন্য চেষ্টা করবে। আমরা দোমোহনী রেল ব্রিজের এখানে এলাম, একটা খবর পেয়ে যে নদীতে বিষ দিয়েছে তিস্তাতে, সেই মাছ মারা গেছে। তো আমরা হাতে নাতে ধরা বা সেই মাছ দেখার জন্য, কিন্তু এখানে কিছু স্যাম্পেল বা সেরকম কিছু দেখা যাচ্ছে না, যার জন্য এবার এখন তো জল স্বাভাবিকই আছে এবং এলাকার যারা মানুষ তারা রিপোর্টিং করছে যে হ্যাঁ সকালবেলায় মাছ মারা গেছে। তো যখন ঘটনা ঘটেছে আমরা এর মধ্যে এদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করব, এদেরকে একটু জানিয়ে দেবো যে মাছ ধরা, বিষ দিয়ে মাছ ধরা বা চট জাল ব্যবহার করা এসব যাতে না করে এবং যাতে জলের পরিবেশ ঠিকঠাক থাকে, এই ব্যাপারে একটা এদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো। আমার নাম রমেশ চন্দ্র বিশ্বাস, সহ মৎস্য অধিকর্তা, জলপাইগুড়ি। শিলিগুড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু। গৃহবধূর মৃত্যুর পর বাড়ি তালা মেরে পালিয়ে যায় বাড়ির সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অবশেষে 2 মাস পলাতক থাকার পর গ্রেপ্তার 2 অভিযুক্ত। মাথাভাঙ্গা থেকে গতকাল রাতেই তাদের আটক করে পুলিশ। ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মমতাপাড়ার বাসিন্দা শম্পা রায় বর্মনের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার পর থেকে প্রায় 2 মাস পলাতক ছিলেন পরিবারের একাধিক সদস্যরা। অবশেষে সোমবার রাতেই মাথাভাঙ্গা এলাকা থেকে প্রধান ওই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, গত 11ই অক্টোবর শম্পা রায়ের রহস্যজনক মৃত্যু ঘটে তার শ্বশুর বাড়িতেই। অভিযোগ, গলায় দড়ি বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। অভিযোগ, ঘটনাটি ঘটে যাওয়ার পর শম্পার শ্বশুর উকিল বর্মন, দেওর বাপি বর্মন, তার স্বামী এবং শাশুড়ি সকলেই ওই গৃহবধূর দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেখে পালিয়ে যায়। অভিযোগ, মৃত্যুর খবরও তারা নাকি গোপন রাখতে চেয়েছিলেন এবং পুরো ঘটনাটি নিজেরাই সামাল দেওয়ার চেষ্টা করেন। মৃত শম্পা রায়ের বিয়ে হয়েছিল 9 বছর আগে। শম্পার পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে এই মৃত্যু। তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে গত 2 মাস ধরে তদন্ত চালাচ্ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে সোমবার রাতে মাথাভাঙ্গা থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন গৃহবধূর শ্বশুর এবং দেওর, বাকিরা এখনো পলাতক। তদন্তের স্বার্থে ওই গৃহবধূর স্বামী এবং শাশুড়ির নাম গোপন রাখা হয়েছে পুলিশের তরফে। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করা হয়েছে নিউ জলপাইগুড়ি থানার তদন্তকারী অফিসারদের তরফে। আমার নাম পম্পা রায়। কি হয়েছিল? আমরা তো ঘটনা জানি না। আমাদেরকে 11 অক্টোবর ফোন করছে, মানে সন্ধ্যা টাইমে 2 ঘন্টা পরে, মানে বাড়িতে যে হয়েছে এটা আমাদেরকে মেডিকেলে গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে আমাদেরকে ফোন করেছে যে এরকম হয়েছে, কিন্তু আমরা আসলে জানি না কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো ওরা ওখানে দেখানোর পরে আমরা গিয়ে শুধু দেখছি যে ওখানে মানে স্ট্রেচারে মানে দিয়ে আছে। ঠিক আছে, ওরা আমাদের সাথে কোনো রকম কথা বলেনি, শুধু বলছে যে ও নিজেই সুসাইড করছে। আমাদের মনে হচ্ছে যে এটা হচ্ছে ওদের মানে টর্চারের জন্য, মানে ওরাই এটা করেছে। বাড়িতে অত্যাচার করতো, আমরা আনতেও গেছি, মানে ওরা আসতে দেয়নি, যে না যাইতে দিব না বা কিছু যেতে দেবো না। আর হচ্ছে অনেকবার এরকম আসছে, বলছে যে এরকম অত্যাচার করে আমার উপর। সবকিছু দেওয়া হয়েছে, গাড়ি জায়গা কিনে দেওয়া হয়েছে, সবকিছুই। তো তারপরে ওদের আরো লাগে, মানে টাকা পয়সা নিয়ে আসো, এই নিয়ে আসো, সবকিছু মানে
বাড়ির সবাই মিলে পুজো করতে? হ্যাঁ, বাড়ির সবাই। শ্বশুর শাশুড়ি, মানে এমনকি শ্বশুর শাশুড়িও গায়ে হাত দিত, ঠিক আছে, স্বামী দিত, শ্বশুর শাশুড়িও গায়ে হাত দিত, মারধর করতো, এরকম মানে 2 দিন 3 দিন পর পর এরকম চলতো। আমরা এখন চাইছি যে এটার ন্যায় বিচার হোক, মানে যে এরকম করেছে তার শাস্তি হোক। আসামের মেঘলা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন জলপাইগুড়ির প্রহ্লাদ দাস। বাবা মেঘলাল দাস ছিলেন কাঠমিস্ত্রি। দিনরাত পরিশ্রম করে কাঠের ওপর হাতুড়ি বাটালের সাহায্যে ফুটিয়ে তুলতেন নানান কারুকার্য। কিন্তু তার ছেলে প্রহ্লাদের সেই দিকে তেমন আগ্রহ ছিল না, বরং তাঁতে বোনা শাড়ি এবং তাতে ফুটিয়ে তোলা সুতোর কাজের প্রতি নজর ছিল তার। মাঝে মধ্যে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা বাড়িগুলি থেকে আসা তাঁতের খটাখট শব্দ তাকে যেন আকৃষ্ট করত। প্রহ্লাদের এই আগ্রহ দেখে মাধ্যমিকের পর মাত্র 16 বছর বয়সে তাঁত শিল্পে হাতে খড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ 2 দশক পরে নদিয়া জেলার সমুদ্রগড়ের বাসিন্দা প্রহ্লাদ দাসের হাত ধরে জলপাইগুড়িতে তৈরি হচ্ছে আসামের মেখলা। আর এই মেখলা মহাজনদের হাত দিয়ে চলে যাচ্ছে আসামের লখিমপুরে। মেখলা তৈরি করে যে মাসে ইনকাম ভালোই হয় তা অস্বীকার করেননি তিনি, যে কারণে এই কাজে আসার জন্য স্থানীয় বেকার যুবকদের মধ্যেও প্রচার করছেন তিনি। বিবাহ সূত্রে গত 2017 থেকে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়া এলাকায় স্থায়ীভাবে থাকতে শুরু করেছেন প্রহ্লাদ, আর সেখানেই খুলেছেন তাঁত কারখানা। প্রহ্লাদ জানান, জলপাইগুড়িতে আসার পর কিছুদিন তিনি তার শ্বশুর মশাইয়ের দোকানে কাজ করেছেন। শ্বশুর মশাইয়ের মৃত্যুর পরে তাঁত শিল্পের মাধ্যমে কিছু করার সিদ্ধান্ত নেন তিনি, তবে সেটা পৃথক কিছু, যা জলপাইগুড়িতে আগে করা হয়নি। এরপরেই নজর যায় আসামের মেখলার ওপর। আসামে গিয়ে কয়েক মাস মেখলা তৈরির কাজের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। আগে থেকেই যেহেতু তাতে শাড়ি বোনার কাজের অভিজ্ঞতা ছিল, সে কারণে কাজ শিখতে তার দেরি হয়নি। মাসে কতগুলো মেখলা তৈরি করেন তিনি? এই প্রশ্নের উত্তরে প্রহ্লাদ জানান, পুরোটাই নির্ভর করে ডিজাইনের ওপর, তবে 4 থেকে 5টা মেখলা তৈরি করা যায় বলে জানান তিনি। তিনি আরও জানান, বিশেষ মুগা সুতো দিয়ে তৈরি করা হয় এই মেখলা এবং ডিজাইনের ডাইসগুলো সবটাই আসে আসাম থেকে। মেখলা তৈরির পর সেটা পাঠানো হয় আসামেই। প্রহ্লাদ দাস। আমি আসামে মেখলা তৈরি করছি। পুজোর আগে ওখানেই কাজ করতাম, 3 বছর আসামে কাজ করেছি। তারপরে ভাবলাম বাড়িতেই করি, এই জন্য এখন বাড়িতেই শুরু করেছি। জলপাইগুড়িতে এইভাবে মেখলা তৈরি কি আগে কখনো হয়েছিল? না, এর আগে হয়নি। আপনি প্রথম শুরু করলেন? আমি প্রথম শুরু করেছি। মানে এমনি শাড়ির সঙ্গে এটা কি তফাৎ কি আছে, কীভাবে তৈরি হয়? এমনি শাড়িটা তো আমাদের ডাইরেক্ট হয়, আর এটা হচ্ছে পাট পাট হয়। কীরকম? মানে ব্লাউজ আলাদা, নিচের অংশটুকু আলাদা এবং উপরের ওড়নাটা আলাদা, 3টে পাটে হয়। আচ্ছা, এটা কি ডাইরেক্ট আসামে সাপ্লাই হচ্ছে এখান থেকে? না, এখানে আমার ফালাকাটায় মহাজন আছে, এখান থেকে তার কাছে যাচ্ছে, ওইখান থেকে আসাম যাচ্ছে। একটা শাড়ি তৈরি করতে কতদিন টাইম লাগে? 3 দিন, 2-2.5 দিন এরকম টাইম লাগে। এভাবে মাসে কতগুলো তৈরি হচ্ছে? 8 পিস 9 পিস, যে যেরকম ডিটের উপরে নির্ভর করে সেটা। কেমন আয় হচ্ছে মোটামুটি 16-17 এরকম আয় হয় মাসে। সাধারণত বেকার যুবকরা যাতে এটা শিখে ইনকাম করতে পারে, সেই বিষয়ে কিছু চিন্তা ভাবনা? হ্যাঁ, সাধারণ যুবকরা যে আগ্রহী থাকে আমি নিশ্চয়ই শিখব। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885।
জলপাইগুড়ি জেলায় উদ্যান পালন সম্ভাবনা বিষয়ক সেমিনারের উদ্বোধন হলো আজ। জলপাইগুড়ি জেলায় উদ্যান পালনের সম্ভাবনা বিষয়ক জেলা স্তরের দুদিন ব্যাপী সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শমা পারভিন, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন রাজেশ রাঠোর, জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ মমতা সরকার বৈদ্য সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উদ্যান পালন খাতের সম্ভাবনা, জেলায় বিদ্যমান সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং মতামত ভাগ করে নেন। সেমিনারে স্বনির্ভর গোষ্ঠী, কৃষক উৎপাদন সংগঠন এবং জেলার অগ্রগামী কৃষক সম্প্রদায়ের 100 জনেরও বেশি কৃষক অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা পর্ব আরও প্রাণবন্ত, বাস্তবমুখী এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ওঠে। লুপপুলের রাস্তার কাজের অগ্রগতি, রেল লাইনের ওপর স্টিল গার্ডার বসানোর কাজ শুরু হলো। লুপপুলের রাস্তার কাজের 0 পয়েন্টে রেল লাইনের ওপর স্টিল গার্ডার বসানোর কাজ শুরু হলো। শুরুর আগে এদিন নিয়ম মেনে পুজো অর্চনার পর মেশিনপত্রের সাহায্যে কাজ শুরু করা হয়। নির্মাণকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার সুমিত জসওয়াল জানান, দুপাশের ফ্লাইওভারের মাঝে রেল লাইনের ওপর 44 মিটার গ্যাপ রয়েছে। ভারী স্টিল গার্ডার বসিয়ে সেই গ্যাপ পূরণ করা হবে। জানা গিয়েছে, উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে এই কাজের জন্য শিলিগুড়ি আলিপুরদুয়ার জংশন রেলপথে কাজের দিনগুলোতে নিরাপত্তার সাথে কাজের সময় এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বস্তুত বাগড়াকোট ও ওদলাবাড়ির মাঝামাঝি চাঁদমারি এলাকায় 717 এ জাতীয় সড়কের 0 পয়েন্টে রেল লাইনের দুধারে অ্যাপ্রোচ রোড সহ ফ্লাইওভার নির্মাণের কাজ 3 বছর আগেই শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র রেল লাইনের ওপর স্টিল গার্ডার বসানোর কাজ না হওয়ায় যানবাহন চলাচল শুরু করা সম্ভব হয়নি। প্রজেক্ট ম্যানেজার সুমিত জসওয়াল জানিয়েছেন, স্টিল গার্ডার বসানোর পরে প্রথমে ঢালাইয়ের কাজ হবে, তার ওপর ম্যাস্টিক বিছিয়ে রাস্তা তৈরি করা হবে। সমস্ত নির্মাণ কাজ শেষে লোড টেস্টিং করার পর আগামী এপ্রিল মাস নাগাদ এই ফ্লাইওভার ব্যবহার করে যানবাহন চলাচল শুরু করানো যাবে বলে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এদিন রেলের আধিকারিকেরাও ঘটনাস্থল পরিদর্শন করে সবকিছু খতিয়ে দেখেন। हमारे को रेलवे से परमिशन आज से मिला है ब्लॉक का। इसमें हमको इस काम को करने के लिए रेल का ट्रैफिक और पावर बंद करना था, जिसका परमिशन हमको आज से मिला हुआ है और हम लोग इस काम को आज से चालू करेंगे और ये काम करीब 15 मार्च तक जाएगा। 15 मार्च के बाद में हम लोग को इसको टेस्टिंग वेस्टिंग करने में एक आध महीना और लगेगा। हम लोग इसको कोशिश हमारा पूरा है कि 15 अप्रैल से इस ब्रिज को थ्रू कर देंगे और चूँकि काम अभी चालू हो गया है तो अब इसको ख़त्म करके ही बंद होगा ये वाला काम। बस मैं इतना ही कहना चाहूँगा इस पर। मेरा नाम सुमित जायसवाल है, मैं यहाँ पे एज ए प्रोजेक्ट मैनेजर काम कर रहा हूँ। মালবাজার শহরের ঘড়ি মোড়ের ঘড়ি দীর্ঘদিন অচল থাকার পর আবারও তা সচল করা হলো পৌরসভার পক্ষ থেকে। মালবাজার শহরের ঘড়ি মোড়ের ঘড়ি আবারও বাজতে শুরু করেছে। দীর্ঘদিন অকেজো হয়ে থাকা এই ঘড়ি পুনরায় চালু হওয়ায় খুশি এলাকাবাসীরা। স্টেশন রোড দিয়ে দৈনিক বাজার এবং হাউজিং এর পথে যাতায়াতকারী মানুষের কাছে এই ঘড়ি মোড় একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। কালের পরিবর্তনে একাধিকবার ঘড়ির টাওয়ারের সংস্কার হয়েছে। সর্বশেষ 2017 সালে নিউটাউনের বিগ বেন টাওয়ারের আদলে টাওয়ারটির আধুনিকীকরণ করা হয়। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ঘড়িটি অচল হয়ে পড়েছিল। সাধারণ মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরীর উদ্যোগে ঘড়িটি পুনরায় চালু করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন সাজে পুরনো ঘড়ির ছবি ও ভিডিও। এলাকার বাসিন্দা গোপাল দাস জানান, এটা আমাদের শহরের অন্যতম প্রতীক। পুনরায় চালু হওয়ায় পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শহরবাসীর আবেগ এবং প্রত্যাশার কেন্দ্রে থাকা ঘড়ি মোড়ের এই পুনর্জাগরণ শহরের সংস্কৃতি এবং গৌরবকে নতুনভাবে তুলে ধরেছে। দাদা, মালবাজার ঘড়ি মোড়ে এতদিন ঘড়ির টাওয়ারে ঘড়ি ছিল না, আজকে নতুন করে ঘড়ির আওয়াজ শুনতে পেল মালবাজারবাসী, কি বলবেন? এখানে বলার কি আছে, এটা উন্নয়নের একটা কাজ। এর আগে ঘড়িটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। আমাদের বড় ডিসিশন নিয়ে সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আমরা সবাই ডিসিশন নিয়ে ঘড়িটা স্বচ্ছভাবে টেন্ডারের মাধ্যমে ঘড়িটা করলাম। এবার ঘড়িটা হওয়াতে এটা একটা বিউটিফিকেশন বাড়লো, আমাদের মালবাজারে শোভা বাড়লো। আর আশা করবো ঘড়িটা এইভাবেই চলুক, সবসময় ভালো থাকুক, মেনটেন থাকুক।
কত টাকা ব্যয় এই ঘড়িটা লাগানো হলো? এটা টেন্ডার দেখতে হবে আমাদেরকে, এটা একটা বিউটিফিকেশনের টেন্ডার হয়েছিল, পার্ট স্লোভেনগুলো, এটা কত টাকা হয়েছে এটা আমাদেরকে দেখে বলতে হবে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। কোচবিহারের প্রশাসনিক সভা থেকে আইন শৃঙ্খলা আরো কঠোর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের প্রশাসনিক সভা থেকে পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশ দেন আইন শৃঙ্খলা আরো কঠোর করার জন্য। সেই নির্দেশ মেনে তৎপরতা বাড়িয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহর ও সংলগ্ন জাতীয় সড়কের পাহাড়পুর মোড়, গোশালা মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দেখা যায় পুলিশের নাকা চেকিং। যানবাহন থামিয়ে নথিপত্র পরীক্ষা, হেলমেট ও সেফটি রুল মানার বিষয়ে সচেতনতা বাড়ানো সহ সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখছে পুলিশ। হঠাৎ করে চেকিং বাড়ায় সাধারণ মানুষও নিরাপত্তা বাড়ার বিষয়টি স্বস্তির সঙ্গে গ্রহণ করেছেন বলে জানা গেছে। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। লুপপুলে স্টিল গার্ডার বসানোর কারণে শিলিগুড়ি আলিপুরদুয়ার জংশন রেলপথে কাজের দিনগুলিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে ট্রেন চলাচল, জানালো উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। তিস্তা নদীতে ফের বিষক্রিয়া, ভেসে উঠল বিপুল পরিমাণ মৃত মাছ। রাতের অন্ধকারে অসাধু মৎস্য শিকারীরা বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়, এমনটাই অভিযোগ স্থানীয়দের। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।